আচ্ছা, ইস্টবেঙ্গলে কি পুরো সেট আপ কোচটাই বদলে যাবে? মানে যা সিস্টেম রয়েছে কোচিং ডিপার্টমেন্টে পুরোটাই কি বদলে যাবে? এরকম একটা ভালো সিজন যাওয়ার পর, চ্যাম্পিয়ন হওয়ার পর, দুটো কাপ টুর্নামেন্টে ফাইনাল খেলার পর একজন কোচকে কি সত্যি ছাঁটাই করে দেওয়া হবে? তার যে ডিমান্ডগুলো রয়েছে, যা কিছু মিডিয়াতে উঠে আসছে ডেফিনেটলি, সেই ডিমান্ডগুলো কি কোথাও একদমই ফেলে দেওয়ার মতো? একজন কোচ কি সেই ডিমান্ডগুলো করে খুব ক্লাবের মানে ক্ষতির দিকে বা ক্লাবকে না ভালোর দিকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? সেই সম্ভাবনাগুলি নিয়ে কথা বলবো এবং অবশ্যই ইস্টবেঙ্গলের কোচিং রিলেটেড ভবিষ্যৎ কি হতে চলেছে সেই নিয়েও কিছু কথা আমার বলার রয়েছে এই ভিডিওটাতে। দেখো, ফার্স্ট অফ অল বিনো জর্জের ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া যাক। বিনো জর্জের কাছে যে মোহনবাগানের একটা অফার রয়েছে, মোহনবাগান তাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, এটা আমরা প্রায় 2-3 দিন আগে মিডিয়ার মাধ্যমে জেনে গেছি। বিষয়টা এরকম না যে বিনো জর্জকে নিয়ে মোহনবাগান নতুন করে ইন্টারেস্টেড, এইটা বহু পুরনো একটা ব্যাপার। এবং বিনো জর্জ যখন প্রথম কলকাতায় আসে, বিনো জর্জ প্লেয়ার হিসেবে না, আমি কোচ হিসেবে বলছি, যখন ইউনাইটেড স্পোর্টসে আসে বা তার আগে চিরাগ ইউনাইটেডে যখন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসেন, তখন থেকেই মোহনবাগানের এক কর্তার সাথে মোটামুটি বিনো জর্জের একটা সম্পর্ক তৈরি হয়। এবং যখন সঞ্জয় সেন চলে যাবেন এরকম একটা সময়ও কিন্তু সম্ভাবনা উঠেছিল যে কোনো ইন্ডিয়ান কোচকে যদি দায়িত্ব দেওয়া হয়, শঙ্করলাল চক্রবর্তীকে পাওয়া গেছিল বা তিনি দায়িত্ব নিয়েছিলেন। তারপরেও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে বিনো জর্জের মতো একটা ইয়াং অ্যাসপিরেন্ট একজন কোচ যার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে তার হাতে দায়িত্ব যেতে পারে। যদিও কালে ভদ্রে তারপর সম্ভবত খালিদ জামিল দায়িত্বে আসে, খুবই পুয়ার একটা সিচুয়েশন যায় এবং তারপর অবশ্যই আমরা জানি যে কিবুবিকুনা এসে যাওয়ার পর আর কারোর দিকে তাকাতে হয়নি এবং তারপর তো অবশ্যই পরের সিজন থেকে মোহনবাগান আইএসএলে। অর্থাৎ বিনো জর্জ এবং মোহনবাগান এই যে কানেকশন, ইটস নাথিং নিউ। সেটা হয়তো আবার নতুন করে ডেভেলপ করেছে, যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে রিজার্ভ টিম যেটা রয়েছে, ইউথ টিম যেটা রয়েছে, সেটাকে আরও বেটার শেপে সাজানো। এবং বিনো জর্জের সাথে বহু ইন্ডিয়ান আমাদের যে স্টেটসগুলো রয়েছে, প্রভিন্সেসগুলো রয়েছে, যেখান থেকে আমাদের প্লেয়ার ভালো ভালো উঠে আসে, সেখানে বিনো জর্জের কানেকশন খুব ভালো। কেরালার কানেকশন তো সিরিয়াসলি খুব ভালো এবং তার হাত ধরে বেশ কিছু প্লেয়ার কলকাতা ময়দানে এসেছে। তার হাত ধরে আগামী দিনেও আরও অনেকের আসার সম্ভাবনা রয়েছে। তো সব দিক ভাবনা চিন্তা করেই কিন্তু মোহনবাগান এরকম একজন কোচের কথা ভেবেছেন যিনি রিজার্ভ টিম সামলাবেন, যাকে খুব বেশি সিনিয়র টিম নিয়ে চিন্তাভাবনা করতে হবে না, যেহেতু সেখানে বাস্তব রায়ের মতো ব্যক্তিত্ব রয়েছেন। বা দুজনে মিলেও রিজার্ভ টিম, ইউথ টিম এবং সিনিয়র টিমের ফার্স্ট টিম যে কোচিং স্টাফ, তাতে যুক্ত হয়ে একটা একটা ভালো এনভায়রনমেন্ট একটা তৈরি করা যাবে এবং নতুন যিনি বিদেশি কোচ আসবেন, যার সম্ভাবনা তৈরি হচ্ছে মোহনবাগানে, যেটা নিয়ে আমি একটা ফেসবুক পোস্টও করেছিলাম, যে একদমই একটা ফ্রেশ নাম এই মুহূর্তে আলোচনার জায়গাতে রয়েছে। তাহলে তাকে গাইড করার ক্ষেত্রে দুজন সিনিয়র ইন্ডিয়ান কোচ যারা কলকাতার ময়দানকে খুব ভালো করে চেনেন, ইন্ডিয়ান ফুটবলকে খুব ভালো করে চেনেন, সেই ক্ষেত্রে লাভবান হবে। তো বিনো জর্জের সাথে মোহনবাগানের কানেকশন হয়তো, ইস্টবেঙ্গলে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, ইস্টবেঙ্গলে এখনও অব্দি রিনিউয়ালের কোনো রকম আপডেট পাওয়া যাচ্ছে না, সেই জন্য একটু স্ট্রং হয়েছে। না হলে কিন্তু মোহনবাগানের একটা সেকশন অফ ম্যানেজমেন্টের লোকজন, বা পার্টিকুলার আমি যদি বলি যে কোনো একজন ব্যক্তি, তিনি কিন্তু বিনো জর্জের বরাবরের একজন অ্যাডমাইরার এবং তিনি বারবার চেয়েছেন বিনো জর্জ মোহনবাগানের দায়িত্ব নিন এবং সেটা হয়তো সম্ভবত ভবিষ্যতের দিকে এগোতে পারে। তবে এখনও অবধি কোনো কিছু চূড়ান্ত নয়, কোনো কিছু একদম কোনো স্টেজে গিয়ে পৌঁছয়নি, ইনিশিয়াল টক্সের মধ্যেই রয়েছে, অফারের মধ্যে দিয়ে ব্যাপারটা রয়েছে। আমার মনে হয় যে বিনো জর্জের এই ম্যাটারটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের দ্য লার্জ সেকশন, তারা খুব একটা বিচলিত নয়, বা তারা খুব একটা এখানে যে ইন্টারেস্টেড, বা বিনো জর্জ যদি চলেও যায় তাতেও মোহনবাগানেও যদি চলে যায় সেক্ষেত্রেও তারা খুব একটা এখানে বিচলিত নয়। অনেক বেশি করে তারা এখানে ভাবছে কিন্তু অস্কার ব্রুজোর কথা। যে মেন ম্যাটার সেটা হচ্ছে যে অস্কার ব্রুজো তিনি বারবার করে কয়েকটা বিষয়ের ওপর জোর দিয়েছেন। তিনি ওপেন প্রেস কনফারেন্সে জোর দিয়েছেন, তিনি যখন ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন জায়গাতে, বা বিভিন্ন জায়গাতে তার ইন্টারভিউ বেরিয়েছে, কলাম হিসেবে বেরিয়েছে, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে পার্টিকুলার কিছু জায়গা রয়েছে অস্কার ব্রুজো কিন্তু জোর দিচ্ছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে একটা লং টার্মের ভিশন থাকতে হবে। একটা ক্লাবকে যদি সাকসেসের একটা ধাপে এগিয়ে যেতে 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 একটা কনসিস্টেন্সি রাখতে হয়, যেটা অন্যান্য বিভিন্ন ক্লাবে রয়েছে, অস্কার ব্রুজো সেটা পয়েন্ট আউট করে বলেছেন যে তাহলে একটা লং টার্ম ভিশন থাকতে হবে। শর্ট টার্ম ভিশন দিয়ে কিন্তু হবে না। আর লং টার্ম ভিশন রাখতে গেলে কি করতে হবে না, একটা প্রজেক্টে আসতে হবে। সেই প্রজেক্টের মধ্যে ডেফিনেটলি একজন কোচ, তাকে সময় দিতে হবে। একটা সেট অফ প্লেয়ারের একটা 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 ইউনিট তৈরি করতে হবে, যে আমার একটা কোর ডোমেস্টিক সেট আপ হবে, যে সেট আপটা অন্তত পক্ষে
4-5 বছরের জন্য চুক্তিবদ্ধ হবে, অর্থাৎ তাদের আমি একটা লং টার্মে টিমের বেনিফিটের কাজে লাগাতে পারবো। কিছু প্লেয়ার থাকবে তারা দে উইল কাম অ্যান্ড গো, সেটা চলতে থাকবে। এবং বিদেশি প্লেয়ার তাদেরকে যদি বেশি দিনের কন্ট্রাক্ট নাও দেওয়া যায়, তারা যদি অল্প দিনের কন্ট্রাক্টেও থাকে, সেটা যেন টপ কোয়ালিটি বিদেশি প্লেয়াররাই সেই কন্ট্রাক্টটা পায় এবং তার পরিবর্তে যারা আসবে যেন সমমানের হয়। অর্থাৎ কোথাও একটা আমাকে যদি আমার কনসিস্টেন্সি ধরে রাখতে হয়, আমাকে যদি আমার এই পারফরমেন্স, এই ডমিনেশনটা ধরে রাখতে হয়, তাহলে কিন্তু প্রজেক্টের উপর জোর দিতে হবে। এবং তার সাথে আরও একটা ব্যাপার যেটা বারবার করে অস্কার ব্রুজো তিনি মেনশন করেছেন, যে ট্রেনিং ফ্যাসিলিটি থেকে শুরু করে প্লেয়ারদের যে ফিজিক্যাল ফিটনেস, যে মেন্টাল ফিটনেসের জায়গাগুলো রয়েছে, সব কিছুকে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গাতে নিয়ে যেতে হবে। এবং আমি পার্সোনালি এখানে মনে করি যে যে কোনো ক্লাবের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে যদি কোচ এগুলো ম্যানেজমেন্টের কাছে চেয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের এটা বুঝতে হবে, এটা আমাদেরকে বুঝে নিতেই হবে যে সেটা শুধুমাত্র কিন্তু ইস্টবেঙ্গলের ভালোর জন্য। এবং সেটা অন্তত পক্ষে দেখো, ইস্টবেঙ্গল অনেক ট্রায়াল অ্যান্ড এরার রানের মধ্যে দিয়ে এগিয়েছে। এই যে 22 বছর ডোমেস্টিক লিগ না জেতা, এরকম তো ব্যাপার না যে ইস্টবেঙ্গল কখনো ডোমেস্টিক লিগ জেতার কাছাকাছি গিয়ে পৌঁছয়নি। কখনো 1 পয়েন্টে, কখনো 2 পয়েন্টে, কখনো লাস্ট ম্যাচে জিততে হবে ড্র করে ফেলেছে। আমরা তো বহু সিচুয়েশন দেখেছি যে ইস্টবেঙ্গল আই লিগে কীরকমভাবে স্ট্রাগল করেছে, কত ভালো একটা সিজন যাওয়ার পরে শেষ 2-3টে ম্যাচে এসে হঠাৎ করে মানে পচা মুখে পা কেটে গেছে, পা পিছলে গেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি একজন কোচ মনে করেন যে আমি যখন সাকসেসটা এনে দিচ্ছি ক্লাবে, আমার যখন সাকসেসের জন্য সমর্থকরা উচ্ছ্বাস করতে পারছে, তাহলে সেই সাকসেসটা ধরে রাখার জন্য যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার রয়েছে সেইগুলো কিন্তু ইমিডিয়েটলি নিতে হবে। এবং এর সাথে আরও যে মেন ব্যাপার দুটো সামনে বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে অস্কার ব্রুজো তিনি এএফসি ক্লাব কম্পিটিশনের কথা এবং অন্ততপক্ষে ইন্ডিয়ান ফুটবলের যে ক্যালেন্ডার 2026-27 হবে, আমি আবারও বলছি, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু অপটিমিস্টিক হয়েই ভিডিওটা বানাচ্ছি যে একটা ফুল ফ্লেজেড আইএসএল সিজন হবে, একটা ভালো মানের সুপার কাপ হবে বা ফেডারেশন কাপ হবে, একটা ভালো মানের প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে ডুরান্ট কাপ হবে এবং তার সাথে গতবারের মতো আইএফএ শিল্ড থাকবে, কোথাও একটা সিরিয়াসনেস থাকবে, কোথাও একটা টপ কোর প্রফেশনালিজম থাকবে। আমি সেই ব্যাপারে অপটিমিস্টিক হয়েই ভিডিওটা বানাচ্ছি। এবং সেখানে কোচ মনে করছেন যে যখন আমার সিজনটা একটা লম্বা ক্যালেন্ডারের মধ্যে বাঁধা হবে, তখন সেই জায়গাতে কিন্তু আমার প্লেয়ারের সংখ্যা বেশি লাগবে, ভালো প্লেয়ার লাগবে তার সাথে। এবং সেখানে তিনি এএফসি ক্লাব কম্পিটিশনের কথা স্পেশালি মাথায় রেখে তিনি 7 জন ফরেন প্লেয়ারের কথা নাকি বলেছেন, যেখানে 3 জন ফরেন প্লেয়ার অবশ্যই মিগুয়েল রশিদ, ইউসি পেজেজারি, এই 3 জন যেমন থাকবে, কেভিন সিভিয়েরও থাকার চান্স অত্যন্ত পরিমাণে হাই, আমি ধরে নিচ্ছি থাকবে। এই 4 জন প্লেয়ার যেমন অবশ্যই থাকবে, তার সাথে আরও অন্ততপক্ষে 3 জন বিদেশি প্লেয়ার তাদেরকে নিয়ে আসা এবং অন্ততপক্ষে তাদেরকে নিয়ে গোটা সিজন কাটানো এবং সিচুয়েশন ওয়াইজ ইন্ডিয়ান সুপার লিগে কোন 6 জনকে রেজিস্টার করা যাবে, বাকি ডোমেস্টিক প্লেয়ারদের কীরকম সিগনেচার হবে তার বেসিসে পুরোটা থাকবে, এই দাবিও নাকি তিনি জানিয়েছেন। এবং তার সাথে অন্ততপক্ষে ইন্ডিয়ান ফুটবল সার্কিটের মধ্যে 3-4 জন ডোমেস্টিক টপ কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার রিক্রুট করতে হবে, যারা সিনিয়র হয়ে গেছে, যারা এখনও অবধি অস্কার ব্রুজোর যে স্ট্র্যাটেজি, যে প্ল্যানিং সেখানে খাপ খাওয়াতে পারেনি, তাদেরকে রিলিজ করে সেই জায়গাতে প্লেয়ার নিয়ে আসতে হবে বা এনার্জেটিক প্লেয়ার টিমের মধ্যে ঢোকাতে হবে, কোয়ালিটি সিগনেচার করতে হবে। এই সমস্ত দাবি তিনি রেখেছেন। আমার পার্সোনালি মনে হয় যে এই দাবিগুলো কখনোই কিন্তু অমূলক নয়। একটা টিমকে ভালো কিছু করতে গেলে না তো শুধুমাত্র আমার ডোমেস্টিক সার্কিটে, একদম কন্টিনেন্টাল সার্কিটে গিয়ে ভালো কিছু করতে গেলে টিম কিন্তু ভালো লাগবে, ব্যাকআপ প্লেয়ারের প্রয়োজন রয়েছে, টপ কোয়ালিটি একটা স্কোয়াডের দরকার রয়েছে, স্কোয়াডের মধ্যে স্ট্রেংথ দরকার রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং অবশ্যই অস্কার ব্রুজো তিনি দেশে ফিরে গেছেন, তার জন্মদিন গেছে এবং অবশ্যই মনে করা হচ্ছে যে ইস্টবেঙ্গলের যা কিছু সিদ্ধান্ত নেওয়ার, সেই সিদ্ধান্ত হয়তো আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে নেওয়া হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ আগামী 1 জুন থেকে ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাবে, বহু ইস্টবেঙ্গল প্লেয়ার রয়েছে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, বিশেষত বিদেশি প্লেয়ার, তাদের কন্ট্রাক্টের সিচুয়েশন কোথায় যাবে, কতদিনের দেওয়া হবে, কি মনে করা হচ্ছে। একটা আভাস পাওয়া গেছিলো, আমি ভিডিও বানিয়েছিলাম যে অন্ততপক্ষে 4 জন বিদেশি প্লেয়ার তাদের 2 বছর করে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন হওয়ার সম্ভাবনা রয়েছে, 3 জনের তো ডেফিনেটলি রয়েছে। 4 নম্বর নামটা এখনও অবধি হয়তো আলোচনার টেবিলে
চলছে, হবে কি হবে না, থাকবে কি থাকবে না, পরিবর্তন নিয়ে যদি কিছু হয় তাহলে কীরকম হবে সেটা পরের ব্যাপার, আমি এখনই ঢুকছি না সেই বিষয়টার মধ্যে। কিন্তু অন্ততপক্ষে আলোচনা চলেছে, এরকম না যে ম্যানেজমেন্ট বসে রয়েছে। ম্যানেজমেন্ট কিন্তু প্ল্যান স্টার্ট করে দিয়েছে এবং 1 জুন থেকে যখন ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে, শুরু থেকে টার্গেট থাকবে ভালো ইন্ডিয়ান প্লেয়ার তুলে নিয়ে আসা, সব কিছু চলছে। কিন্তু অস্কার ব্রুজো যেরকম চাইছেন সেরকমটা কতটা হবে, কতটা অস্কার ব্রুজোর দাবিগুলোকে মানা হবে, বা তার দাবি কতটা না মানা হলেও অস্কার ব্রুজো থাকার জন্য 100% রাজি হয়ে যাবেন, সব কিছুই কিন্তু ডিপেন্ড করে থাকবে। এবং আমি আমার ভিডিও শেষে এইটুকুই বলতে চাই, বা আমার অন্ততপক্ষে এইটুকু বলারই রয়েছে, যে অস্কার ব্রুজো যে ধরনের জিনিসগুলো চাইছেন সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি অস্কার ব্রুজোকে দেন এবং তাকে যদি একটা ফ্রি হ্যান্ডে খেলতে পুরোপুরি ছেড়ে দেওয়া হয়, যে সামনের 2টো সিজন পুরো তোমার, এখানে কেউ কোনোভাবে সাইড থেকে নাক গলাবে না, কেউ কোনোভাবে ইন্টারফেয়ার করবে না, সব কিছু তোমাকে দেওয়া হচ্ছে, এবং তারপর দেখা যাবে যে তোমার টোটাল সাকসেস কী রয়েছে সেটা অ্যাসেস করা হবে। আমার মনে হয় সেটা সামহাউ ইস্টবেঙ্গলের জন্য বেটারই হবে। সেই জায়গাতে ইস্টবেঙ্গলের কোথাও অন্ততপক্ষে ক্ষতি হওয়ার মতো সিচুয়েশন নেই বলেই পার্সোনালি আমার মনে হয়। বাকি এবার তোমাদের কি মন্তব্য এই পুরো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।